Good morning, everyone. Good morning from Zemithang. তোমরা যদি গতকালের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে আমরা গতকাল তাওয়াং থেকে পুরো বাইক রাইড করে জেমিথাংয়ে আসলাম বিকেলবেলা। তারপর এই হোমস্টেতে আমরা উঠেছিলাম। তো রাত্রেবেলা রাত হয়ে গেছিলো বলে তোমাকে সেরকম কিছু দেখাতে পারিনি এখান থেকে ভিউটা কেমন। তো চলো এখন তোমাকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে আমি এখানে বেডে বসে আছি, এই বেড থেকে এই মামার ঠিক মাথার পিছনে এইরকম একটা জানালা আছে, আর জানালা থেকে কিন্তু মুখ বাড়ালেই ভিউটা ঠিক এই রকম। ঠিক এই রকম একটা ভিউ জানালা দিয়ে, আর জানালায় কিন্তু কোনো গ্রিল নেই, মানে চাইলে আমি জানালা দিয়ে গলে যেতে পারবো। আর ওই হলো জেমিথাং ভ্যালি, নদী বয়ে যাচ্ছে আর চারিদিকে পাহাড়। এখান থেকে দুর্ধর্ষ একটা ভিউ জেমিথাং ভ্যালির। পুরো মনে হয় কি এখানে বসে দিন কাটিয়ে দিই। আর আমাদের রুমের বাইরে ঠিক এরকম ফুলের চাষ করেছে, বেশ সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে। আর রুম থেকে বেরিয়েই এইরকম একটা ভিউ। ওইখানেও না একটা হোমস্টে দেখা যাচ্ছে একদম ভ্যালির মধ্যেই। আমি জানি ওটা হোমস্টে কিনা বা আদৌ রেডি হয়েছে কিনা। তো যদি ওটা রেডি হয়ে থাকে না, ওখান থেকে কিন্তু মারাত্মক ভিউ আসবে। তো আমরা জেমিথাং ভ্যালি তো যাবো, তো যখন যাবো ওখানে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখবো যে ওটা রেডি হয়েছে কিনা বা অরিজিনাল জিজ্ঞেস করে দেখবো। আর একটা জিনিস, যে তোমরা যদি কেউ এই হোমস্টেতে আসতে চাও তাহলে এই হচ্ছে হোমস্টের নাম্বার। তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো, 7628965685 অথবা 9233149211। তো তোমরা এই নাম্বারে কল করে বুকিং করে চলে আসতে পারো। টোটাল জেমিথাংয়ে যেটা আমি শুনেছি যে মোটে 5 কি 6টা হোমস্টে আছে, খুব বেশি কিন্তু এখানে হোমস্টে নেই। তো এই জায়গাটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে অফবিট বা আনএক্সপ্লোরড বলতে পারো। খুব কম লোকই এখানে আসছে। ইদানিং ইউটিউবের মাধ্যমে ধীরে ধীরে জায়গাটা ফেমাস হচ্ছে। তো তোমরা যদি অরুণাচল প্রদেশে এসে কোনো অফবিট জায়গায় থাকতে চাও তো এটা কিন্তু একজন বেস্ট অপশন। তাওয়াং থেকে মাত্র 92 কিলোমিটার দূরে এই জায়গাটা। তো সকাল সকাল দিদি আমাদের দিয়ে দিল চা আর ব্রেকফাস্টে লুচি আর আলু ভাজা। কিচেনে বসে আমরা এখন সবাই মিলে একসাথে করছি ব্রেকফাস্ট। দুর্গা বলে আমরা আমাদের রাইড শুরু করে দিলাম। মা দেখো যাতে আজকে আর কোনো সমস্যা না হয়। তো চলো প্রথমে আমরা যাই জেমিথাং ভ্যালি, যেটা তোমাকে উপর থেকে দেখাচ্ছিলাম। তো নামাটা কিন্তু বেশ স্টিফ। প্রচণ্ড অফরোড, কিন্তু কাদা আছে। এই হলো জেমিথাং ভ্যালি। তো আমি আর সামনে এগোচ্ছি না, কারণ রাস্তায় প্রচণ্ড কাদা, মানে গাড়ি চালাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। যাক আমি এখান থেকে ব্যাক করি, কারণ আমার আরও যেতে হবে, হোলি ওয়াটার যেতে হবে। তবে ভ্যালিটা কিন্তু খুবই সুন্দর, এই সামনে দিয়ে নদীটা বয়ে গেছে, কিন্তু আমি যাওয়ার সাহস করতে পারছি না, এত কাদা এখানে। হোলি ট্রি যাওয়ার এই রাস্তাটা পুরোটা কিন্তু গুগল ম্যাপে তোমার দেখাবে না। এই রাস্তাটা কিছুটা দেখায় গুগল ম্যাপে, তারপর কিন্তু রাস্তাটা স্টপ হয়ে যাবে ম্যাপের মধ্যে। তো এই রাস্তা ধরে সোজা যেতে হবে, বা সবথেকে বেস্ট লোককে জিজ্ঞেস করে যেতে হবে এখানে। টোটাল রাস্তাটাই হলো নদীর ধার ঘেঁষে, নদীর বিউটি, ভ্যালির বিউটি দেখতে দেখতে যাওয়া। খানিকটা আসার পর তোমাকে আবার ব্রিজ পার করে ওপারে যেতে হবে। सर जी होली ट्री जाना है। होली ट्री पेड़ होली गाछ। हाँ इधर से आगे ओके। एक ही रास्ता है? इधर से एक ही रास्ता, ये पीछे की तरफ जाता है, यहाँ की तरफ जाता है। अच्छा ठीक है, थैंक यू। তো এই ব্রিজটা পার করে আমরা যেতে হবে ডান দিক। আমরা পার হচ্ছে আবার একটা লোহার ব্রিজ,
আর এই রাস্তাগুলো কিন্তু গুগলে টোটালি দেখাবে না, এগুলো দেখায় টোটালি ব্ল্যাঙ্ক, কোনো রাস্তা এখানে শো করে না। ডেঞ্জারাস রোড, জল ফল জমে আছে, আর আবার করতে হবে একটা ওয়াটার ক্রসিং। এভরি গ্রেট অ্যাডভেঞ্চার বিগিনস উইথ আ রোড ট্রিপ, খুব সুন্দর কথা লিখেছে, একদম পারফেক্ট। ঢোকার আগে এখানে কিন্তু বোধহয় আইএলপি চেক হবে। হোলি ওয়াটারের ঠিক আগেই এখানে একটা চেকপোস্ট পড়ছে, আমি দেখাচ্ছি না ওদিকটা কারণ আমার দেশের সিকিউরিটির ব্যাপার আছে। তো এখানে আমাদের আইএলপি চেক হলো, চেক হওয়ার পরে স্যারদের সাথে এখন কথা হলো, স্যাররা এখানকার হিস্ট্রির ব্যাপারে আমাকে বললো। তো এইখানে আমরা এখন স্যারদের টেন্টের মধ্যে, আর্মি ক্যাম্পের মধ্যে টেন্টের মধ্যে আমরা বসে আছি সবাই, স্যাররা আমাদেরকে চা দিল, তো আমরা সবাই চা খাচ্ছি এখানে। এই হলো এখানকার ওয়ার মেমোরিয়াল। তো স্যারদের সাথে কথা হলো, স্যার আমাকে পুরো গল্পটা বললো এখানকার, যে এইখানে 1962-তে একজন অফিসার, 2জন জেসিও আর 74 জন জওয়ান এখানে কিন্তু শহীদ হয়েছেন, তারা এখানে পোস্টেড ছিলেন। তো এই হলো তাদের মেমোরিয়াল, আর ওখানে প্রত্যেকের নাম লেখা আছে, লিস্ট দেখা যাচ্ছে। তো আমি আর ভেতরে ঢুকছি না, কারণ আমাদের টাইম খুব শর্ট, বেরিয়ে যাচ্ছি। কিছুটা এগিয়েই হলো এখানে কনফিউশন, একটা রাস্তা উপরে চলে যাচ্ছে আর একটা রাস্তা ডান দিকে ব্রিজ ক্রস করতে বলছে। তো আমরা ব্রিজ ক্রস করেছি, ব্রিজ ক্রস করে আবার আমার যেতে হবে বাঁদিক, কারণ এইদিকে কোনো রোড মেবি নেই। তো আমার বাঁদিকে এখানে দাঁড়াও, ঝোপে যেমন দেখা যাচ্ছে না, এই বিশাল বড় একটা ওয়াটারফলস দেখো, ওই ওপর থেকে পড়ছে, এখানে নামছে, বিশাল বড় একটা ওয়াটারফলস। ওই আর্মি স্যাররা বললো এখানে ওয়াটারফলসই ওয়াটারফলস, যে যতই যাবে ততই ওয়াটারফলস। তো এই যে দেখতে পেলাম বিশাল বড় একটা ওয়াটারফলস, খুবই সুন্দর জায়গাটা। আর এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে পাহাড়ে যেমন ল্যান্ডস্লাইড হয়েছে, যেমন টুকরো টুকরো হয়ে ভেঙে আছে। তো এখানে আমাদের সামনে চলে এসছে আবার একটা ওয়াটারফলস, তার সাথে ওয়াটার ক্রসিং। আর এই ওয়াটারফলসও ডাইরেক্টলি রোডের ওপরে, ওয়াটারফলসের ছাট আমরা লিটারালি এখানে পাচ্ছি, ও যে ওপর থেকে পড়ছে, দুর্ধর্ষ লাগছে ওয়াটারফলসটা, একদম পুরো রাস্তার উপরে। সত্যি বলছি, জেমিথাং অসাধারণ একটা সুন্দর জায়গা। তোমরা অরুণাচল প্রদেশে এসে বুমলা পাস বা আদার্স যেগুলো সবাই তো ঘোরে, কিন্তু তোমরা যদি সত্যি কোনো চাও যে কোনো একটা অফবিটও ঘুরবে, যে জায়গায় কেউ এখনও আসেনি ঠিকঠাক, তো তোমরা অবশ্যই কিন্তু জেমিথাং আসবে। এটা কিন্তু এখনও প্রায় আনএক্সপ্লোর্ড একটা জায়গা বলতে পারো। ইউটিউবে অ্যাটলিস্ট খুব অল্প লোকজনই এখানে এসছে, ইউটিউবে খুব বেশি তোমার ভিডিও পাবে না, হাতে কোনো কয়েকটা হয়তো এখানকার ভিডিও পাবে। তো তোমরা মাস্ট রিকমেন্ডেড জেমিথাং, অবশ্যই আসবে এখানে, পুরো আনএক্সপ্লোর্ড। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কোনো ট্যুরিস্ট নেই, লোকজন নেই। আমরা জেমিথাং রোডে কিন্তু কোনো ট্যুরিস্ট পাইনি আসার সময়। এখানে আরও একটা ওয়াটারফলস, ওই কত ওপর থেকে পড়ছে ওয়াটারফলসটা। ঠিকই বলেছে স্যাররা, এখানে ওয়াটারফলসই ওয়াটারফলস। এই জায়গাটা কিন্তু রক ক্লাইম্বিংয়ের জন্য পারফেক্ট এরিয়া। আমরা যে রক ক্লাইম্বিং করি, এখানে কিন্তু সুন্দর রক ক্লাইম্বিং করা যায়, লেখা আছে রক ক্লাইম্বিং, র্যাপলিং, খুব সুন্দর জায়গা। আর এখানে অলরেডি আর্মিরা এখানে ওয়ার্কআউট করছিলেন। স্যারজি নমস্তে। ও মাই গড, কি সুন্দর জায়গা, পুরো একদম রিভার রোডের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর ফুল ফোর্সে এখান থেকে নদীর জল বইছে। তো এইখানে কিন্তু আরও একটা বিভৎস ওয়াটারফলস আছে, যার ছাট কিন্তু পুরো আমার গায়ে আসছে। জেমিথাং আসা পুরো সার্থক। পাহাড়গুলো দেখো পুরো ক্রিস্টাল ক্রিস্টাল টাইপ, পুরো লেয়ার লেয়ার করা আছে। আর এর জাস্ট আগে কিন্তু আমাদের আরেকটা চেকপোস্ট ছিল, যেটা তোমাকে প্রথমে দেখেছিলাম চেকপোস্ট, তারপরে কিন্তু জাস্ট আগে আরেকটা চেকপোস্ট ছিল, সেখানে আমাদের আবার আইএলপি চেক হলো। তো যেহেতু আর্মি ক্যাম্প, সে কারণে আমি ভিডিও করলাম না। তবে ওখানে একটার থেকে একটা দুর্ধর্ষ গাড়ি ছিল, একটা এডিপি দেখলাম, এত সুন্দর, মানে থার্ড পার পুরো ফেল। তো কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করতে পারবো কিনা, তো বারণ করলো আমাকে। তো যে কারণে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, তো আমি কিন্তু কোনো ভিডিও করিনি। আমি কিন্তু এখানে কোনো নোয়িংলি কোনো আর্মি ক্যাম্প বা কোনো বাংকারের ভিডিও আমি করছি না, কারণ নিজের ভিডিওর আগে নিজের দেশ। আমরা চলে আসলাম আরও একটা ফলসের সামনে, ফলসের নাম আমা ফলস। একবার ফলসের সাইজটা দেখো, কত ওপর থেকে পড়ছে। ফলসের কিন্তু সোর্সটা বোঝা যাচ্ছে না, পাহাড়ের মিডল দিয়ে কিন্তু বেরোচ্ছে, দুর্ধর্ষ। তো আমরা এখন যে জায়গায় আছি, এরপর কিন্তু গাড়ি যাবে না। তার কারণ হচ্ছে আমাকে পার করতে হবে এই সাসপেন্ডেড ব্রিজটা। এটা কিন্তু পুরো ঝুলন্ত ব্রিজ, ওই যেতে হচ্ছে ওয়াটারফলস, ওই জায়গা থেকে এটা কিন্তু সাসপেন্ডেড হয়ে আছে, ওখানে অ্যাঙ্কারিং করা। এইখান থেকে গিয়ে পুরো ঝুলন্ত ব্রিজ, তো এরপর দিয়ে আমার যেতে হবে। তো বাইক এখান থেকে যাবে না, তো আমাকে এখান থেকে হেঁটে ব্রিজটা ক্রস করে বলো, জাস্ট ওইদিকে 200 মিটার পরেই হলো হোলি ট্রি।
তো আমরা এখন পার করছি ঝুলন্ত কাঠের সেতু। পুরো নড়ছে এটা, দেখো ব্রিজটা পুরো নড়ছে হেঁটে হেঁটে গেলে। দারুণ লাগছে, হেভি লাগছে। দাঁড়াও মিডলে গিয়ে একবার তোমাকে দেখাই। চলো 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 চলো, দারুণ লাগছে ফিলটা। পুরো সবাই একসাথে হাঁটছিল, পুরো ব্রিজটা এইভাবে এভাবে নড়ছে। তো এই মুহূর্তে আমরা আছি ব্রিজের মাঝখানে, আর নিচে কিন্তু ঠিক এইরকম একটা ভিউ। এই ব্রিজ, ও ব্রিজ নড়ছে পুরো এরকম ভিউ। এদিকেও এদিকে জল আসছে, নদী আসছে। আর আমরা গিয়ে যাচ্ছি এখন হোলি ট্রির দিকে। আমার তো এই যে ব্রিজটা নড়ছে না, আমার তো হেভি মজা লাগছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা লেখা দেখলাম দালাই লামার, when you talk you are only repeating what you already know, but if you listen you may learn something new. দালাই লামা দারুণ লিখেছে, সত্যি একদম রিয়েলিটি বলেছে। আরেকটা দেখলাম, in order to carry a positive action you must develop here a positive vision. এখানে বুদ্ধিজমের 4টে নোবেল ট্রুথের কথা লেখা আছে, আর নিচে এই হোলি ট্রির ব্যাপারে লেখা আছে যে 31 মার্চ 1959-এ 14th দালাই লামা তার ওয়াকিং স্টিকটা এখানে প্ল্যান্ট করেছিল, যেটা এখন গ্রো করে এটা বড় গাছ তৈরি হয়েছে। আর এই সামনে হলো ওই হোলি ট্রি, যেটাকে আমরা বলছি হোলি ট্রি, কিন্তু এখানকার ভাষায় এরা বলে খেনজে মানি। তো এই তোমরা গেট দেখতে পাবে, ওয়েলকাম টু খেনজে মানি। তো এরকম স্টেপিং করা আছে হোলি ট্রি যাওয়ার পথে। তো আমরা চলে আসলাম হোলি ট্রিতে। হ্যাঁ, এই হলো সেই হোলি ট্রি, আর এই হলো দালাই লামা। এখানে ওনার পুজো হচ্ছে, আর এই হলো সেই হোলি ট্রি। এটাই হলো 14th দালাই লামা। তার যখন তিনি ইন্ডিয়াতে ঢুকছিলেন তখন তার স্টিকটা তিনি এখানে পুঁতে দিয়েছিলেন, তো সেখান থেকে কিন্তু গাছ তৈরি হয়ে গেছে। এইখানে কিন্তু এই জায়গার ডিটেলসে লেখা আছে। তো তোমরা কিন্তু পজ করে এটা পড়ে নিতে পারো হোলি ট্রির হিস্ট্রিটা। ফ্রম দিস পয়েন্ট অ্যাহেড সিভিলিয়ানস আর নট অ্যালাউড। তো এই গেটের পর থেকে কিন্তু ওইদিকে তোমরা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্ডিয়া চায়নার বর্ডার। ওইটা কিন্তু সব চায়না আন্ডারে পড়ছে, ওইকে যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু চায়না আন্ডারে পড়ছে। তো ওখান থেকে চাইনিজ আর্মিরা কিন্তু আমাদের উপর নজর রাখছে, যেটা আর্মিরা বলেছে আমাদের আর্মিরাও এখান থেকে ওদিকে নজর রাখছে। তোমাদেরকে একটা খতরনাক জিনিস দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি জাস্ট, আর ফোনে দেখো টাইম কত ধরে নিচ্ছে, 1:23। মানে এটা কিন্তু চায়নার টাইম ধরে নিচ্ছে এখানে। আর সামনে যেমন তোমাকে বললাম, সামনের পাহাড়টাই কিন্তু চায়নার, তো ওখানকার নেটওয়ার্ক কিন্তু এখানে ধরে নিচ্ছে। তো আমরা এই হোলি ওয়াটার ছাড়িয়ে এখন বেরিয়ে যাচ্ছি হোলি ট্রি। তো আমাদের এই মুহূর্তে গন্তব্য, আমরা আবার হোমস্টেতে যাব। সেখানে গিয়ে আমাদের লাগেজগুলো আমরা তুলে নিই। তো তোলার পর আমরা ডিরেক্টলি যাব লুংরুলা পাস, তারপর সাঙ্গেসার লেক বা মাধুরী লেক, ওদিকে আমরা যাব। তারপর সেই হয়ে ডাইরেক্টলি তাওয়াং। এই জায়গা থেকে কিন্তু জেমিথাং ভ্যালির খুবই সুন্দর ওয়াইড একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। তো আমরা আবার চলে আসলাম আমাদের হোমস্টেতে। এখানে বেশি টাইম স্পেন্ড করবো না, তাড়াতাড়ি ব্যাগটা নিয়েই বেরিয়ে যাব। তো আমরা এখন হোমস্টে থেকে ফাইনালি বেরিয়ে গেলাম। তো এখন ঘড়িতে সময় 11:56, আর ওনাদের আতিথেয়তা কিন্তু দারুণ। ওনাদের খুব সুন্দর আপ্যায়ন করলেন। তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো আমরা কত গল্প করলাম একসাথে। তো পাহাড়ের লোকের আতিথেয়তা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, খুব সুন্দর আতিথেয়তা ওদের। তো এখন আমাদের ডাইরেক্টলি যেতে হবে, আমরা এখন যাব লুংরুলা পাস। এই রাস্তাগুলো পুরো জঙ্গলের রাস্তা, আর রাস্তার মাঝখানটা কিন্তু শ্যাওলা পড়ে আছে, কারণ যেহেতু এখানে সচরাচর খুব একটা বাইক চলে না, 4 চাকা বেশি চলে। তো সেজন্য 4 চাকার টায়ার মার্কস হিসেবে দুদিকে শ্যাওলাটা কেটে গেছে, কিন্তু মাঝখানে শ্যাওলা পড়ে আছে।
তো গাড়ি যদি মাঝখান দিয়ে গেলে একটা স্কিড করার চান্স থাকতে পারে। তো তোমরা যখনই গাড়ি চালাবে একটা সাইড দিয়ে গাড়ি চালাবে। এই দেখতে পাচ্ছ মাঝখানে পুরো শ্যাওলা পড়া, পুরো জঙ্গলে ঘেরা রাস্তা, একটা কোনো জনমানব নেই, কেমন একটা ভুতুরে ভুতুরে পরিবেশ। আবার শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, আর বৃষ্টিতে এই জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ, চিতা, ভাল্লুক এসব কিন্তু থাকাটা খুবই স্বাভাবিক। আর এখানে পুরো পিওর ঘন জঙ্গল, একটা কোনো জনবসতি নেই, একটা গ্রাম বা একটা সিঙ্গেল কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। তো হঠাৎ করে তো আমার সাথে কোনো বাঘ বা ভাল্লুকের এনকাউন্টার হয়ে যায়, মানে অস্বাভাবিক কিছু না। আর আজকে আমার টোটাল রাস্তাটাই কিন্তু এরকমই রাস্তা পড়বে, এরকম সরু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের উপরে গাড়ি তুলতেই পারছি না। তো এইখানে দেখো ওপর থেকে ডাইরেক্ট ঝর্ণা পড়ছে রাস্তার উপরে। তো আমাদের এই ঝর্ণার উপর দিয়েই যেতে হবে, গায়ে জল পড়েও কিচ্ছু করার নেই। যাক অতটা পরে নেক্সট সাইড কাটিয়ে বেরিয়ে গেছি, মাঝখানটা পড়ছিল ঝর্ণাটা। তো রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, কিছু কিছু জায়গায় এমন আছে যে ফার্স্ট গিয়ারে কিন্তু গাড়ি উঠতে চাইছে না, মানে পুরো ক্লাচ চেপে ধরে ফুল পিক আপ নিয়ে তুলতে হচ্ছে। আর দেখতে হচ্ছে পুরো মেঘে ভর্তি, আর মুখে না মিস্ট লাগছে, বৃষ্টি পড়ছে না কিন্তু মুখটা হালকা করে ভিজে যাচ্ছে। এই জায়গাটা দেখো, দেখেই ভয় লেগে যাচ্ছে, পুরো খাড়া এই জায়গাটা, ডান দিকে পুরো খাদ। তখন থেকে খালি আপহিল উঠে যাচ্ছি, শুধু ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার তাও খুব কম, ম্যাক্সিমামটাই ফার্স্ট গিয়ার। আর এখন কিন্তু আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করে ফেলেছি। তোমরা এইটাই দেখলে বুঝবে যে গাছপালা কিন্তু কমে গেছে, আশেপাশে গাছপালা কিন্তু প্রচুর পাতলা হয়ে গেছে। তো এটাই কিন্তু একটা ইন্ডিকেশান যে অল্টিটিউড গেইনের। আর রাস্তা প্রচণ্ড রিস্কি, সবথেকে বেশি রিস্কি হচ্ছে রাস্তার মাঝখানে শ্যাওলা পড়ে আছে। বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি শুরু হলে একবার আমাকে ফোন ঢোকাতে হয়, একবার গোপ্রো ঢোকাতে হয়, এই জ্বালা। আর এখানে কি বৃষ্টিটা কেমন, এখানে বৃষ্টি হচ্ছে, আবার একটু পরে বৃষ্টি নেই, এরকম বৃষ্টি চলছে এখানে। অদ্ভুত একটা ওয়েদার, এখানে একটা টার্নিং বৃষ্টি আছে তো আরেকটা টার্নিং বৃষ্টি নেই। এই যে টার্নিং নিলাম, এই টার্নিংটায় বৃষ্টি নেই, আবার যে পরের টার্নিংটা নেবো আবার বৃষ্টি, এই কেমন ওয়েদার। গাড়ি পাওয়ার নিতে চাইছে না, উঠতে চাইছে না, মোমেন্টাম হারিয়ে ফেলেছি, গাড়ি আর উঠছে না। এতটা উঁচু, খতরনাক রাস্তা, সামনে এত মেঘ চলে এসছে, ভিজিবিলিটি পুরো জিরো। আর এই কেমন রাস্তা আমি বুঝতে পারছি না, রাস্তার দুপাশেই খাদ, আমরা মনে হয় পাহাড়ের রিচ ধরে এগোচ্ছি হয়তো, দুপাশেই কিন্তু খাদ। ও ভাই সাব, কি ভিজিবিলিটি, আমি সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার 15-20 হাত দূরে কে আসছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর যেহেতু অল্টিটিউড এত বেড়ে গেছে, গাড়ি প্রপার পাওয়ার পাচ্ছে না, যেহেতু অক্সিজেন কমে গেছে, আর গাড়ির তো চলতে অক্সিজেন লাগবে, আমার যেমন চলতে অক্সিজেন লাগে, গাড়িরও তাই অক্সিজেন লাগে। তো গাড়ি নিজেই পাওয়ার পাচ্ছে না, একটু আমি অ্যাক্সিলেটার কমিয়ে দিই তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এখানেও বেশ সুন্দর একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, ছড়িয়ে পড়ছে ওয়াটারফলসটা, আর এখানে পাইপিং করে জলগুলো গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে। আর এই জায়গাটায় রাস্তার অবস্থা কি বলবো, পুরো অফরোড, কত রকম অফরোড চলবে আমি জানি না। রাস্তার অবস্থা দেখো, এখানে রাস্তার কাজ চলছে, খতরনাক অবস্থা, মারাত্মক অফরোড, পুরোটাই কাঁচা রাস্তা। ও বাবা, তো অনেকটা দূর। এরকম যদি অফরোডিং করতে হয় এখানে চলে আসো, আলটিমেট অফরোডিং, খতরনাক অফরোড, তার সাথে আবার উঁচু রাস্তা। আর যেহেতু অল্টিটিউড হয়, আমার গাড়িও প্রপার পাওয়ার পাচ্ছে না, অক্সিজেন কম, তো যে কারণে আমি সুশীল থেকে নামিয়ে দিলাম এই জায়গাটায়। ऐसे रास्ता कितना देर तक है? यहाँ से ठीक ठाक है, आगे से ठीक ठाक रास्ता है। अच्छा, চাকায় পাচ্ছে না গ্রিপ, ইঞ্জিন পাচ্ছে না অক্সিজেন, একটু ওপরে উঠেই দাঁড়ায়। বাহ, এখানে তো দারুণ একটা ফলস। এত কষ্ট করে আসার পর
কিন্তু এরকম ফলস দেখে পুরো মন ভরে গেল। ও ভাই সাব, এরকম আবার একটা রাস্তা পুরো কাদা, কি করে যাব? তুমি নামো, তুমি নামো। ও ভাই সাব, ও এটা কি রাস্তা? এটা এই রাস্তায় কি করে যাব? এই রাস্তায় যাবো ইম্পসিবল, এটা বোধহয় রাস্তা না। ও ভাই সাব, এই যে কি অফরোড! একটু বাইক পুরো কাদা আটকে গেছিল, বহু কষ্টে বের করলাম। আমার হয়ে গেছে অফরোডিং। এরকম অফরোড আমি জীবনে করিনি। আমি তো বলবো ইন্ডিয়ার মোস্ট টাফেস্ট অফরোড হচ্ছে এটাই। সবে সন্দকপুর কথা বলে, আমি জানি না সন্দকপুর এর থেকেও টাফ কিনা। একে তো কোনো রাস্তা নেই, কাদা, তারপরে এরকম হাই অল্টিটিউড, মারাত্মক মারাত্মক অবস্থা। হয়ে গেল আজকে আমার যাওয়া। এখানে বোধহয় ল্যান্ডস্লাইড হয়েছে, তখন সব ওই জেসিবি দিয়ে সবগুলো পাথরগুলো তুলছে, জানি না কতক্ষণ আটকে থাকতে হবে। তো এখানে ল্যান্ডস্লাইড হয়ে পুরো অবস্থা খারাপ। আমার জাস্ট আর 500 মিটার গেলে সেখান থেকে আমরা বাদিক নিয়ে যেতে পারতাম। তো ঠিক তার আগে আমরা আটকে গেলাম। জানি না কতক্ষণ সময় লাগবে, কতটা এরিয়া নিয়ে। আচ্ছা, জাস্ট এইটুকুই। তো সব বড় বড় পাথর এসে পড়েছে, এখানে রেলিং ফ্যান সব নিয়ে বেরিয়ে গেছে। প্রায় 20-25 মিনিট পরে রাস্তা করলো। তো ল্যান্ডস্লাইডে আটকে গিয়েছিলাম, ওর জাস্ট পরেই বাদিকে রাস্তা উঠেছে লুংরুলার দিকে। তো এখন হয়েছে 2:06। তো আমরা ভেবেছিলাম যে অ্যালাউ করবে না, কিন্তু দেখলাম অ্যালাউ করলো। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে ওই পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে আমরা বাদি ঢুকলাম, তারপর থেকে রাস্তাটা ভালো, পুরোটা কিন্তু পেভার ব্লক দেওয়া। এর আগে যে রাস্তা পার করে এসেছি ভাই সাব, আমার অফরোডিং হয়ে গেছে। তো এইখানে রাস্তাটা বেশ ভালো। আমি তো ভাবছিলাম এই রাস্তাটা ওরকম হয় কিনা। বাহ, এই জায়গাটাকে দেখো, ঠিক পাহাড়ের উপরে ছোট্ট একটা লেক, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আমরা চলে আসলাম লুংরুলা পাস। হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও। তো এই হলো লুংরুলা পাস, ইন্দো তিবেটিয়ান বর্ডার। লুংরুলা পাস 14,266 ফুট। তো আমরা চলে আসলাম লুংরুলা পাসে। তো এখানে এই মুহূর্তে হচ্ছে ভালো রকম বৃষ্টি, আর তার সাথে বীভৎস ঠান্ডা। ভাবতে পারছো 14,266 ফিট। তো আমি আমার গোপ্রো এখন ঢুকে দিচ্ছি, কারণ তোমাকে রাস্তা অলরেডি একবার দেখিয়ে দিয়েছি, আর বৃষ্টির জন্য আমি গোপ্রো লাগাচ্ছি না। তো আমরা ঢুকছি মাধুরী লেকে। এখানে আরও দু একটা বাইকের গ্রুপ এসছে এখানে। মাধুরী লেক বা সঙ্গেতসর লেক। বাইক আগে নেওয়া যাবে না? বাইক আগে নেওয়া যাবে না? এখানে রাখতে হবে। তো এখানে এসে কিন্তু আমরা আমাদের বাড়ির প্রতিবেশী বারাসাতের টিম পেয়ে গেছি। সবাই কিন্তু এটা বারাসাতেরই লোক। এখানে এসে নিজের বাড়ির কাছের লোক পাবো এক্সপেক্ট করিনি। তো আমরা এখন এন্ট্রি করছি সঙ্গেতসর লেক, অলসো নোন অ্যাজ মাধুরী লেক। ঠিক আমার সামনে এই হলো আমরা করছি মাধুরী লেক। এখনো সামনে যাইনি, সামনে গিয়ে তোমার দেখাচ্ছে। আমরা এন্ট্রি করছি মাধুরী লেক। কাছে একটা কি বলবো, ব্রিজ টাইপের করা আছে, যাতে মাধুরী লেকে অনেকটা ভেতরে গিয়ে দাঁড়ানো যায়। আর এই হলো মাধুরী লেক। সত্যি অসাধারণ সুন্দর একটা লেক। ওই যে ওখান দিয়ে নদীর জল আসছে, এসে এই লেকে মিশছে। আর ওই দূরে সব গাছপালা, তারপর পাহাড়। আমার ঠান্ডায় না কথা বলতে পারছি না, মুখ জমে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে নি, কারণ খুব খিদে পেয়েছে। এখন প্রায় 4টে বাজে, কিচ্ছু খাওয়াইনি, খেয়ে দিয়ে ভালো মতো দেখাচ্ছি। তো আমরা সঙ্গেতসর লেকের পাশেই এই আর্মি ক্যাফেটেরিয়া থেকে আমরা অর্ডার করলাম ছোলে ভাটুরে। এত খিদে লেগেছে যে সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি, কিছুটা একটা পিস খেলাম, নর্মাল হলাম, তারপর গিয়ে তোমার দেখাচ্ছে। আর সব থেকে বেস্ট জিনিস, আমার বেস্ট কালেকশন, ইয়াস কুকরি। তো এখান থেকে একটা কুকরি কিনলাম। তোমরা অনেকে হয়তো জানো আমার অস্ত্রের খুব শখ, তো এটা পেলাম একটা কুকরি। তো আর লোভ সামলাতে পারলাম না। হাতে নেটওয়ার্ক তো ছিল না, কিন্তু হাতে খুবই সামান্য ক্যাশ ছিল। তো রিস্ক নিয়ে সব ক্যাশ দিয়ে কুকরি কিনে নিলাম। দাঁড়াও একবার তোমার খুলে দেখে, এটা ধরো। আমার বেস্ট কালেকশন এখন অবধি। ও আমি
খুব খুশি এটা পেয়ে। তোমরা জানো আমি ক্যাম্পিং করি, তো যারা ক্যাম্পিং করে তাদের অস্ত্র রাখতেই হয়, কিচ্ছু করার নেই। তো সেখানে আমার একটা বেস্ট কালেকশন আমি পেলাম। এ দিয়ে গাছ, মানুষের গলা সবই কিন্তু কেটে ফেলা যাবে। সেলফ ডিফেন্স, অ্যাটাক না, সেলফ ডিফেন্স। আর এই এত সুন্দর একটা কভার, পুরো লেদারের কভার। ওফ, আমি না এত খুশি। অরুণাচল প্রদেশ আসা এবার আমার মনে হচ্ছে এবার আমার জন্য সার্থক। ইয়া, তো আমরা চলে আসলাম আবার মাধুরী লেকে। লাঞ্চ ফাঞ্চ করে এখন শরীরটা আবার নর্মালাইজ হলো। মাধুরী লেকের যখন প্রথম এসেছিলাম ওই সাইডটা কিন্তু পরিষ্কার ছিল, মোটামুটি পরিষ্কার ছিল, আর এখন তো পুরো মেঘে ঢেকে গেছে। তো এখন কিছুই দেখা যাচ্ছে না, তাও যতটা পসিবল আমি তোমার দেখাচ্ছি। ওফ, তোমরা জানো না আমি কতটা খুশি হয়েছি এটা পেয়ে। ওফ ওফ। তো এই লেকের অ্যাকচুয়াল নাম হলো সঙ্গেতসর লেক। তো মাধুরী লেক কেন নাম হলো, এইখানে অ্যাকচুয়ালি আমাদের মাধুরী দীক্ষিত তার একটা গানের শুটিং করেছিল। তো সেই গানটা এতটাই ভাইরাল হয়ে গেছিলো, এতটাই ফেমাস হয়ে গেছিলো, তো তারপর থেকে এই লেকটার নামই হয়ে গেল মাধুরী লেক। তার ট্রিবিউটে এই লেকটার নাম মাধুরী লেক দিয়ে দেওয়া হয়েছে। তো তারপর থেকে মেইনলি নাম হলো সঙ্গেতসর লেক, অলসো নোন এস মাধুরী লেক। আর এই লেকটা না কেমন একটা অদ্ভুত টাইপের দেখতে, দেখো জল আর মাঝখানে সব গাছ, ওটা কেমন একটা না ওই কী বলো ভুতুরে ভুতুরে টাইপ পরিবেশ লাগছে। আরও মেঘলা হয়ে গেছে, আরও অদ্ভুত একটা দেখতে লাগছে। তো এখানে একটা শিলিগুড়ির গ্রুপ পেয়ে গেলাম, সামনে দুজন, ওদের গ্রুপে আরও পিছনে আরও কয়েকজন আছে, ওরা তাওয়াং যাচ্ছে। তো আমি ওদের গ্রুপে জুড়ে পড়লাম, তাহলে আমার আর আলাদা করে ম্যাপ দেখতে হবে না। তো হঠাৎ করে পুরো ক্যাচ করছে, তো আমাকে মাঝ রাস্তাতেই এখন লুপ করতে হচ্ছে। একটু বাড়াও একটু এক্সেলটা বাড়াও। ছেড়ে দাও। আমরা এখন যাচ্ছি তাওয়াংয়ের দিকে, আর রাস্তায় এত মেঘ যে কারণে আমি আমার ফগ লাইটটা জ্বালিয়ে দিলাম। আমার একটা ফগ লাইট লুজ হয়ে গেছে, যে কারণে লাইটটা একটু ঘুরিয়ে পড়ছে। এই রাস্তাটা আবারও কিন্তু অল্টিটিউড গেইন করাচ্ছে। আমার চারপাশে দেখলে বুঝতে পারবে গাছপালা কমে আসছে, সবুজ ভাবটা কিন্তু কমে আসছে, মানে হলদে তাও লালচে ভাব চলে আসছে গাছপালাগুলোর মধ্যে। তো আগের গাড়িগুলোতে এই একটা প্রবলেম যে অল্টিটিউড বাড়লে কিন্তু এই গাড়িগুলোর পাওয়ার কমে যায়। তার কারণ কি, আমাদের তো কার্বোরেটর ইঞ্জিন, এবার কার্বোরেটরে তো তেল, পেট্রোল আর এয়ার রেশিওটা ফিক্স করা থাকে, ওটা চেঞ্জ হয় না, যেমন অ্যাডজাস্ট করা থাকে ঠিক তেমনই। এবার যে কারণে কি হয়, এই যখন আমরা হাই অল্টিটিউডে আসছি, এখানে যেহেতু অক্সিজেনের পরিমাণটা কম, তো এখানে অ্যাডজাস্টমেন্টের বেশি প্রয়োজন হয়, রেশিওর পরিমাণটা বেশি প্রয়োজন হয়, মানে বেশি এয়ার ইনটেকের প্রয়োজন। বাট সেটা তো হয় না যেহেতু ফিক্সড। এবার যে কারণে BS6-এর এখানে একটা অ্যাডভান্টেজ আছে, BS6 তো ফুললি সেন্সার অপারেটেড, যে কারণে কি হয় যখনই এরকম হাই অল্টিটিউডে আসে ও সেন্স করে যে অক্সিজেন সেন্সার সেন্স করে যে অক্সিজেন কম আছে, তখন ওই এয়ার ইনটেকটা বাড়িয়ে দেয়। যে কারণে BS6-এর গাড়ি কিন্তু হাই অল্টিটিউডে আসলে অতটা ইস্যু হয় না, যতটা তার নিচের কার্বোরেটর ইঞ্জিনের গাড়িগুলোতে যতটা ইস্যু হয়। তো এখন যেহেতু হাই অল্টিটিউডে আসছি, আমার কিন্তু কিছু আগে বেশ ইস্যু হচ্ছে, ঠিকঠাক পাওয়ার পাচ্ছি না। আবার যে একটু অল্টিটিউড কমছে আবার প্রপার পাওয়ার পেয়ে যাচ্ছি।